আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ঋতুরাজ বসন্তকে কী রঙের জোব্বা পরে আহ্বান জানাতেন এই পৃথিবীতে? কিংবা ধরুন বর্ষা, আমরা সবাই জানি বর্ষা ছিল রবি ঠাকুরের প্রিয় ঋতু। সেই বর্ষার সময় কী রঙের জোব্বা গায়ে দিতে ভালোবাসতেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? কিংবা পোশাক কি কেবলই ছিল তার অঙ্গের সজ্জা, তার নান্দনিকতার পরিচায়ক? না, তা বোধহয় নয়। কখনো এই পোশাক হয়ে উঠত তার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের জোরালো হাতিয়ার। এরম অনেক ঘটনা জানবো, চিনব পোশাকই রবীন্দ্রনাথকে। এও বুঝবার চেষ্টা করব আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কতটা ফ্যাশন সচেতন ছিলেন। প্রথমে শুরু করব কেমন দেখতে ছিলেন আমাদের বিশ্বকবি। বিশ্বকবিকে একেবারে সামনে থেকে দেখে সাহিত্যিক জরাসন্ধ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুভূতির কথা আমরা জানব। জরাসন্ধ লিখছেন তার কবি দর্শন প্রবন্ধে, আমরা পরম ভাগ্যবান, আমরা রবীন্দ্রনাথকে দেখেছি। সে দেখা শুধু একজন অপূর্ব রূপলাবণ্যময় ভাস্বর পুরুষের দর্শন নয়, সে দেখা দেব দর্শন, তীর্থ দর্শন, হিমালয় দর্শনের মতো একসঙ্গে দুটো চোখ ও সারা অন্তর ভরে দেয়। আমরা যুবক কবিকে দেখিনি, তার বর্ণনা দিচ্ছেন তখনকার একজন তরুণ কবি দীনেশ বসু। তারই সমকালীন সতীর্থ দীনেশ সেনকে লেখা একটা চিঠিতে, অমর কবি মিল্টনের নবীন দেবমূর্তি দেখেছ? সেদিন আমি দেখলাম ঠাকুর বাড়ির প্রকাণ্ড পুরীর দোতলায় সিঁড়ির মুখে। তার নাম রবি ঠাকুর, দেহছন্দ দীর্ঘ, বর্ণ বিশুদ্ধ গৌর, মুখ নাক চোখ ভ্রু নিখুঁত তুলিতে আঁকা, গুচ্ছ গুচ্ছ কেশ তরঙ্গ কাঁধের উপর এসে পড়েছে। হালের ফ্যাশন না মেনে দীর্ঘ কেশ রেখেছেন। তাকে সাহসী পুরুষ বলতে হবে। পরনে ধুতি, কিন্তু মনে হচ্ছিল গৈরিক বসন পরলেই যেন বেশি মানাতো। স্বর কোমল, মধুবর্ষী একটি গান শোনাতে বললাম, এতটুকু সাধ্যে হলো না। মন বিহঙ্গের মতো মুক্ত কণ্ঠে গান ধরলেন, আমায় বলো না গাহিতে বলো না। এবার আসব লেখক জরাসন্ধের সেই অভিজ্ঞতার কথা, যেদিন তিনি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের চোখে দেখেছেন। তিনি লিখছেন, সেদিন তাকে প্রথম দেখি মনে হয়েছিল প্রাচীন ভারতবর্ষের কোনো তপবন থেকে একজন তীক্ষ্ণ নাসা, আয়ত চক্ষু, প্রদীপ্ত ললাট ঋষি তাঁর শুভ্রকেশ, শ্বশ্রুমণ্ডী প্রশান্ত মুখমণ্ডল নিয়ে আমার চোখের সুমুখে এসে দাঁড়ালেন। আর মনে পড়ছিল নবকুমারের সেই প্রসিদ্ধ উক্তি, আহ কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সেদিনটা আমার স্মৃতির কোঠায় আজও অম্লান হয়ে আছে। সালটা বোধ হয় 1921 কিংবা 22। প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে পড়ি। আস্তানা ইডেনে হিন্দু হস্টেল। সকালবেলা কাগজ খুলেই দেখলাম সেদিন সন্ধ্যায় কবি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আয়োজিত সভায় একটি প্রবন্ধ পাঠ করবেন, শিক্ষায় মিলন। তার কিছুদিন আগেই ইউরোপ আমেরিকা থেকে ফিরেছেন, বিপুল সংবর্ধনা পেয়েছেন সেসব দেশের বহু মনীষী ও সাধারণ মানুষের কাছে। বহু সভায় শুনিয়েছেন প্রাচ্যের বাণী, আমরা দেশে বসে পড়েছি সেসব। গর্বে বুক ফুলে উঠেছে। অধীর আগ্রহে প্রতীক্ষা করেছি কবে তিনি ফিরবেন দেশে, তাকে দেখব, তার মুখ থেকে শুনব প্রতীচ্য থেকে কী বার্তা তিনি নিয়ে এলেন। তার কিছু আগে আরেকজন তরুণ ভারতবাসী পাশ্চাত্যের হৃদয়ে জয় করে বিপুল সম্মান ও গৌরব নিয়ে ফিরেছিলেন কলকাতায়, স্বামী বিবেকানন্দ। তাকে দেখবার সৌভাগ্য হয়নি, রবীন্দ্রনাথকে দেখব। নির্দিষ্ট দিনে 2 ঘন্টা আগে
গোলদিঘির ভিতর দিয়ে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের দিকে এগিয়ে দেখি রাস্তাগুলো ভরে গেছেন এবং লেখক জরাসন্ধ এবং তার কিছু বন্ধুবান্ধব টিকিট পাননি হলে ঢুকবার, তাই ভিড়ের মধ্যেই বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তখনও দলে দলে লোক আসছে, বেশিরভাগ আমাদের মতো ছেলে। সবাই যেন একটা কোনো মহৎ আবির্ভাবের জন্য প্রতীক্ষা করছে। হঠাৎ দেখলাম ভিড়ের মধ্য দিয়ে পথ তৈরি হয়ে গেল, ধীরে ধীরে এগিয়ে এলো একখানা গাড়ি। কেউ ছুটল না, হুমড়ি খেয়েও পড়ল না, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে এগোবার চেষ্টাও করলো না। অত বড় জনতা হঠাৎ যেন কোনো মন্ত্র বলে নির্বাক হয়ে গেছে। গাড়ি এগিয়ে চলল, কিন্তু গেট পর্যন্ত পৌঁছবার আগেই থেমে গেল। দরজা খুলে নেমে দাঁড়ালেন কবি। প্রণাম করবার ধুম পড়ে গেল। যারা কাছে ছিল তাদের ভাগ্যেই জুটল সে সৌভাগ্য। আমি ছিলাম কিছুটা দূরে, তাহলেও স্পষ্ট দেখতে পেলাম। বয়সের ভারে খানিকটা নুয়ে পড়লেও সকলের মাথা ছাড়িয়ে উঠেছে তার উন্নত শির। চশমাটা খুলে দীর্ঘায়ত চোখ মেলে এদিক ওদিক একবার তাকালেন, মুখে মৃদু হাসি। প্রশস্ত ললাট থেকে যেন একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সহসা সেই স্তব্ধতা ভেদ করে যেন একটা মধুর ঝঙ্কার উঠল, তীক্ষ্ণ বাঁশির মতো স্বর। তোমরা বুঝি টিকিট পাওনি? কবি জিজ্ঞেস করলেন। কারও মুখে কথা নেই। কবি আবার বললেন, আমি ভিতরে গিয়ে দেখি, যদি জায়গা থাকে সামনের দিক থেকে কয়েকজনকে ডেকে নেব। সকলে পারবে না, আমি চেষ্টা করব আরেক দিন কোথাও আমার এই লেখাটা পড়তে। সেদিন আগে থেকেই টিকিট নিয়ে রেখো কিন্তু। এবার আসবো বিভূতিভূষণ। হ্যাঁ, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার দেখার অভিজ্ঞতা গুরুদেব রবীন্দ্রনাথকে। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রবন্ধ কবি দর্শনে লিখছেন, কলকাতায় সবে এসেছি তখন কলেজে পড়তে। রাস্তাঘাট তখনও ভালো করে চিনি না। একদিন দুপুরবেলা কলেজে কে বলল, আজ সেন্ট পলস কলেজ হস্টেলে রবিবাবু আসছেন, দেখতে যাবে? রবি ঠাকুর ইন্দ্রজাল ছিল নামে মাখানো আমার বাল্যকাল থেকে। কারণ বলছি, আমার বয়স তখন 8 কিংবা 9, পাঠশালায় পড়ি, আপার প্রাইমারি। তখন আমাদের হেডমাস্টার গগনচন্দ্র পাল একদিন একখানা শিশুপাঠ্য বই থেকে একটি কবিতা আবৃত্তি করলেন। কবিতাটির ধ্বনি ছন্দ কানে যেতেই মন্ত্রমুগ্ধের মতো গগনচন্দ্র পালের মুখের দিকে চেয়ে থেকে শেষ পর্যন্ত শুনলাম। কবিতার নাম বঙ্গে শরৎ, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সম্মান সারা ভারতবর্ষের সম্মান, আমাদের সম্মান। সেই রবীন্দ্রনাথ ঠাকুর এলেন সেন্ট পলস কলেজের হস্টেলের সামনের মাঠে। ঝাঁ ঝাঁ করছে রোদ, বেলা বিশেষ পড়েনি, 3টে মতন হবে। মাঠে তার জন্যে চেয়ার টেবিল পড়েছে। আমরা তার টেবিলের 2 পাশে ভিড় করে দাঁড়িয়ে আছি। এমন সময় রবীন্দ্রনাথ ঢুকলেন পেছনে ছাত্রদের ভিড়ের মধ্যেকার সরু পথ দিয়ে। দীর্ঘ দেহ, দীর্ঘ শ্বশ্রু, সৌম্য সুন্দর মূর্তি। তার আগের ছবিতে তার চেহারা দেখেছি অনেকবার, কিন্তু তাকে দেখে মনে হলো কোনো ফটোই তার প্রতি সুবিচার করেনি। কি একটি অনন্য সাধারণ দীপ্ত দৃষ্টি চোখে, চিবুকের দিকে শ্বশ্রুরাজির বাঁকা ভার। একেবারে তার কাছে ঘেঁষে দাঁড়িয়েছি। তার অতটা সান্নিধ্য লাভের আনন্দে আমি আত্মহারা। দেশে ফিরে গিয়ে গল্প করবার মতো একটা ঘটনা বটে আজ ঘটল। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায়, যার কবিতা গগন পালের মুখে প্রথম শুনে মুগ্ধ হই। ভিড় দেখেছিল 1921 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তার বক্তৃতার সময়। এই ঘটনাটির কথা জরাসন্ধ উল্লেখ করেছেন। ইউরোপ থেকে তার প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই কৌতূহলী জনতার চাপে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের দরজা ও রেলিং সেদিন ভেঙে গুড়িয়ে দিয়েছিল। হস্টেলের মাঠে ক্রমে ছায়া পড়ে এলো। বক্তৃতা শেষ হয়ে গেল। আমরা সবাই ঠেলাঠেলি করে তার পায়ের ধুলা নিলাম। পায়ে তার চকচকে বাদামি চামড়ার জুতা ছিল, সে কথা আজও ভুলিনি। পরবর্তীকালে যখন তার কাছে বসে কথাও বলেছি,
তখনও তার মুখের দিকে চেয়ে কখনোই মনে করতে পারিনি ইনি আমাদেরই 5 জনের মতো মানুষ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন এ কথা। আমার বাল্য মনের রঙে রাঙানো কল্পলোকে দেবতা হয়ে চিরদিন রইলেন আমার কাছে। তিনি সাধারণ লোক নন, তিনি অতি মানব, তিনি রবি ঠাকুর। কবি দর্শন সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম আমাদের দুজন ভীষণ প্রিয় সাহিত্যিকের ব্যক্তিগত অভিজ্ঞতা পাঠ করে। এখন চিনব পোশাকি রবীন্দ্রনাথকে, কেননা সেই জোব্বা, সেই দাড়ি, ঝকঝকে সাদা দাড়ি নিয়ে, তার সেই সিগনেচার স্টাইল নিয়ে আমাদের বিশ্বকবি ছিলেন একেবারেই স্বতন্ত্র। রাজা রামমোহন রায় যে পরম্পরা শুরু করেছিলেন তাই বহন করে নিয়ে গেছেন আমাদের বিশ্বকবি। প্রসঙ্গত প্রথমেই আলোকপাত করতে হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তার সাজ পোশাকের ওপর। কেননা শুধু পিতার দেখানো জীবন দর্শনকেই কবি অবলম্বন করেছেন এমনটা নয়, পিতার সাজ পোশাকও দারুণভাবে অনুপ্রাণিত করেছিল আমাদের বিশ্বকবিকে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে নিজের গুরু বলে মেনেছিলেন। দ্বারকানাথেরই ইচ্ছা অনুযায়ী রাজা রামমোহন রায় স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুরকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করেছিলেন এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের পোশাকের ওপর রাজা রামমোহন রায়ের পোশাকের প্রভাব ভীষণভাবে স্পষ্ট। সেই ঐতিহ্যই এগিয়ে নিয়ে গেছেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। বিলেতে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হঠাৎ মৃত্যুতে নিদারুণ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তখন ঠাকুরবাড়ির সর্বময় কর্তা প্রিন্স দ্বারকানাথ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর। এমতাবস্থায় শোভাবাজার রাজবাড়িতে গানের মহড়ায় যোগ দেবার আমন্ত্রণ আসে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। নিজের ঘরোয়া বইতে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, দেবেন্দ্রনাথ মামুলি প্রথায় শয্যার ব্যবস্থা করলেন না, তিনি যা ব্যবস্থা করলেন তা ধারণাতীত। তা দেবেন্দ্রনাথ ঠাকুর কি পোশাক পরলেন, তিনি সাদা আচকান জোড়া পরলেন, এমনকি মাথার পাগড়িও হলো সাদা রঙের, তার মধ্যে কোথাও জড়ি বা কিংখাবের লেশ মাত্র নেই। আর পায়ে পরলেন মুক্তা বসানো মখমলের জুতো। তার এই অনন্য পরিধান কি রূপে গৃহীত হলো? সভাস্থলে সবাই জড়ি জড়া কিংখাবের রংচঙে পোশাক পরে হিরে মতি যে যতখানি পারে ধনরত্ন গলায় ঝুলিয়ে আসর জমিয়ে বসে আছেন। মনে মনে সবার ভাবখানা ছিল, দেখা যাক দ্বারকানাথের ছেলে কি সাজে আসেন। সভাস্থল গমগম করছে, এমন সময় সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রবেশ। সভাস্থল নিস্তব্ধ। দেবেন্দ্রনাথ বসলেন একটা কৌচে, পা দুখান একটু বার করে। তার পায়ে কি আছে? মখমলের জুতো, আর তাতে একটি করে উজ্জ্বল মুক্ত। কারো মুখে কথাটি নেই। অবশেষে শবাজারের রাজা তখন সভার ছেলে ছোকরাদের দেবেন্দ্রনাথের পায়ের দিকে ইশারা করে বললেন, দেখ তোরা দেখ, একবার চেয়ে দেখ এদিকে, একেই বলে খাঁটি বড়লোক। আমরা যা গলায় মাথায় ঝুলিয়েছি ইনি তা পায়ে রেখেছেন। হ্যাঁ, তারা সবাই কি পরে এসেছিলেন? মণি মুক্ত জহরতের হার। আর দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? মখমলের জুতোয় বসিয়েছিলেন একটি করে মুক্ত। তাই শবাজারের রাজা বলেছিলেন, আমরা যা গলায় মাথায় ঝুলিয়েছি ইনি তা পায়ে রেখেছেন। আসলে ঠাকুর পরিবারের মেয়েদের পোশাক নিয়ে যতটা আলোচনা হয়ে থাকে
তার কিয়দাংশই হয় পুরুষদের পোশাক নিয়ে। অথচ প্রিন্স দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ থেকে জ্যোতিরিন্দ্রনাথ, অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর, পোশাকের ব্যাপারে তাঁরা প্রত্যেকে শুধুমাত্র স্বকীয় ছিলেন না, শৌখিন ছিলেন না, পোশাক ছিল তাদের ব্যক্তিত্বেরই অঙ্গ। তাদের ব্রাহ্মধর্মের দীক্ষার এক্ষেত্রে অনেকটা অবদান আছে বইকি। কারণ আমরা জানি দ্বারকানাথ ঠাকুর নিজের গুরু বলে মেনেছিলেন রাজা রামমোহন রায়কে। আর রামমোহন রায় তো শুধু সমাজ সংস্কারকই ছিলেন না, পোশাকের ব্যাপারেও ছিলেন 100% স্বকীয়, ভীষণভাবে যাকে বলে আইকনিক। আবার দ্বারকানাথের পরিবার পিরালি শ্রেণীভুক্ত ব্রাহ্মণ ছিল, যার কারণ হিসেবে বলা হয় যশোরে থাকতে ওদের এক পূর্বপুরুষ পীর আলী খাঁ নামক জমিদারের বাড়িতে গোমাংসের শুধুমাত্র ঘ্রাণটুকুই নিয়েছিলেন। তৎকালীন সমাজ তাকে সম্পূর্ণ হিন্দু মানতে নারাজ হয়। লেখক অমিতাভ চৌধুরীর মতে এই ছাপ পড়ে ঠাকুর পরিবারের পোশাকেও। রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনের পোশাকে সেই প্রভাব অত্যন্ত স্পষ্ট। তবে 18 বছর বয়সে রবীন্দ্রনাথের 1879 সালে বিলেতে তোলা যে ছবি পাওয়া যায়, সেখানে পরনে পুরোদস্তু সাহেবি পোশাক ছিল। কোট, ওভারকোট, ওয়েস্টকোট মিলিয়ে সে একেবারে মিস্টার টেগোর। ব্রাইটনে তোলা অন্য একটি ছবিতে ওভারকোট নেই, তবে গলায় বো লাগানো ছিল। আসলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে তো সুবেশ থাকতেনই, চারপাশের সবাইকেও তার উপস্থিতিতে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ফিটফাট থাকতেই হতো। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন, বহুকাল প্রবাসে থাকিয়া পিতা অল্প কয়েকদিনের জন্যে যখন কলিকাতায় আসিতেন, দেখিতাম গুরুজনেরা গায়ে জোব্বা পরিয়া সংযত পরিচ্ছন্ন হইয়া তাহার কাছে যাইতেন। 12 বছর বয়সে উপনয়নের সময় মাথা মুড়াইয়া বালক রবি যখন স্কুল বন্ধুদের সম্ভাব্য হাস্যবর্ষণের আশঙ্কায় যার পর নাই ভাবিত, সে সময়ই পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে তার হিমালয় যাত্রার সঙ্গী হবার অভাবনীয় প্রস্তাব আসে রবি ঠাকুরের কাছে। তিনি তখন বালক, কিন্তু সেখানে কি যে কোনো রকম পোশাক পরে যাওয়া যায়? পিতার সঙ্গে হিমালয় দর্শনে যাবেন রবি, পোশাকের তো একটা ব্যাপার আছে। হিমালয় দর্শন হেতু তার জন্যে নতুন পোশাক তৈরি হয়। তার উদ্যোগ নিয়েছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, কি রঙের কিরূপ কাপড় হইবে তাহা পিতা স্বয়ং আদেশ করিয়া দিয়াছিলেন। মাথার জন্য একটা জরির কাজ করা গোল মখমলের টুপি হইয়াছিল। তখন তো কবি মাথা ন্যাড়া, বালক রবি সদ্যই যে তখন পইতে হয়েছিল। কবির লেখায় ফিরি, সেটা আমার হাতেই থাকতো, অর্থাৎ টুপিটি কবি হাতেই রাখতেন। কারণ ন্যাড়া মাথার উপর টুপি পরিতে আমার মনে মনে আপত্তি ছিল। গাড়িতে উঠিয়াই পিতা বলিলেন, মাথায় পড়ো। পিতার কাছে যথারীতি পরিচ্ছন্নতার ত্রুটি হইবার জো নাই। লজ্জিত মস্তকের উপর টুপিটা পরিতেই হইল। রেলগাড়িতে একটু সুযোগ বুঝিলেই টুপিটা খুলিয়া রাখিতাম, কিন্তু পিতার দৃষ্টি একবারও এড়াইত না। তখনই সেটাকে স্বস্থানে তুলিতে হইত। এই টুপি কেন এত গুরুত্বপূর্ণ, বা রবি ঠাকুরের পিতা তার বালক পুত্রকে কেন বারবার টুপিটি মাথায় রাখবার কথা বলছিলেন, এই ঘটনার হেতু বুঝতে চলে যাই চলুন 1935 সালের একটি ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর তখন হায়দ্রাবাদে, সঙ্গে তার ব্যক্তিগত সচিব অনিল চন্দ্র এবং তার স্ত্রী প্রাক্তন আশ্রমিক রানী চন্দ্র। গুরুদেবের সম্মানে মহারাজ কিষণ প্রসাদ ব্যাঙ্কোয়েট দিয়েছেন। নিমন্ত্রণের দিন সকালে গুরুদেব রানীকে বললেন, তোর কি কি শাড়ি আছে সঙ্গে, আনতো দেখি। তারপর রানীকে আগা গোড়া সোনার জরির
মিহি সুতোয় বোনা শাড়িটি বেছে দিয়ে কবি বলেছিলেন, এখানাই পড়িস আজ সন্ধ্যায়। তারপর ব্যাংকোয়েটের নিয়মকানুনও শিখিয়ে দিয়েছিলেন রানীকে। বললেন, সকলে যা করে দেখে দেখে তেমনটাই করো। ভালোই উতরে দিয়েছিলেন রানী, কিন্তু বাড়ি ফিরে সেক্রেটারি মহাশয়কে অর্থাৎ অনিল চন্দ্রকে গুরুদেবের জোর ধমক খেতে হয়েছিল। কারণটা কি জানেন? সেই টুপি। গুরুদেবের বক্তব্য ছিল, চুড়িদার, আচকান আর টুপি এ হলো ভারতীয় পোশাক। দেশি পোশাকে মাথায় টুপি না রাখা অভদ্রতা। বিলিতি পোশাকের বেলা তো তোমরা এমনটা করো না। এবার যদি আমরা হিমালয় যাত্রার সময় সেই ট্রেনের ঘটনার পুনরায় স্মরণ করি, তাহলে স্পষ্ট হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর কেন বারে বারে বালক রবিকে মাথায় টুপিটি পরবার কথা বলছিলেন। মাথায় টুপি না রাখাটা যে ভারতীয় পোশাককে অসম্মান করা হয়, সেইটাই শিখিয়ে দিতে চাইছিলেন বালক রবিকে, যে নিজের পোশাককে, নিজের দেশের পোশাককে কোনোভাবেই অসম্মান করা যাবে না, অশ্রদ্ধা দেখানো যাবে না। এখানে আরেকটি ঘটনা স্মরণীয়। নিজের অতি পুরাতন ভৃত্য বনমালীকে নিজে একবার সাজিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। হায়দ্রাবাদের পথে বিজেনা গ্রামে যাচ্ছেন গুরুদেব। রানীচন্দ্র লিখছেন, এবারের হোস্ট রাজমাতা ললিতা দেবী। ভোর রাত্রে স্টেশনে ট্রেন থামলো। দেখি ট্রেনের করিডোরে দাঁড়িয়ে গুরুদেব তাঁরই একটা কালো ভেলভেটের টুপি বনমালীর মাথায় পরিয়ে থাবড়ে থুবড়ে ঠিক করে দিচ্ছেন। বনমালীকে পরিয়েছেন কবির নিজেরই সিল্কের একটি পাজামা, মেরুন পাঞ্জাবি। বলছেন, রাজবাড়িতে যাচ্ছিস, ভালো করে সেজে যেতে হবে তো নাকি। বাঙালির পোশাকেও যে মানুষটি রেনেসাঁ ঘটিয়েছিলেন, যা স্টাইল স্টেটমেন্ট তখন অনেকের কাছে অনুকরণীয় ছিল, তিনি অবশ্যই রাজা রামমোহন রায়। যে পোশাকে তাকে আমরা চিনি তা মুসলমানি দরবারি পোশাক বা কালো রঙের পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলন্ত একটি চোগা বা কাবা জাতীয়। চোগার উপর দিয়ে একটি বহুমূল্য শাল জড়াতেন রাজা রামমোহন রায়। মাথায় তার থাকতো একাধিক প্যাচের আমামা পাগড়ি, পায়ে কালো চামড়ার পামসু শ্রেণীর জুতো, সাদা মোজা। রাজা রামমোহন রায় ইংরেজদের সঙ্গে সময় কাটাতেন, তুখোড় ইংরেজিও বলতেন, কিন্তু বিজাতীয় পোশাক তিনি কখনোই গ্রহণ করেননি। বরং তার পাগড়িতে দিল্লির মোগল দরবারের প্রেরণা অত্যন্ত স্পষ্ট। একমাত্র জুতো জোড়াই থাকতো ইংরেজি স্টাইলের। আসলে 18-19 শতকের বাংলায় বিশিষ্ট মানুষেরা মুসলমানি দরবারি পোশাকই বেশি ব্যবহার করতেন। তার কারণটা খুব স্পষ্ট, ব্যবহারের সুবিধা এবং ঐতিহ্যপূর্ণতা। সঙ্গে বাঙালির নিজস্ব পোশাক রীতি যে তৈরি হয়নি এমনটাও বলা যায় না। মোগল সম্রাটদের পোশাকের সঙ্গে রাজপুত রানাদের পোশাকেরও যথেষ্ট মিল ছিল। যদি আবার প্রশ্ন করা হয়, রাজপুত রানারাই বা নিজেদের পোশাকের উৎস কোথায় খুঁজে পেয়েছিলেন, মনে করা হয় সেক্ষেত্রে সম্রাট কনিষ্কের সুদীর্ঘ চাপকানের সঙ্গে সাদৃশ্যের প্রসঙ্গ উল্লিখিত হয় বটে, তবে নির্দিষ্ট করে বলা কঠিন। আর প্রিন্স দ্বারকানাথের যে ছবিটি আমরা দেখি, কাবাটি রামমোহন রায়ের তুলনায় খানিক ছোট, তাই রেশমের ট্রাউজার বা ইজারা দেখা যায়, গায়ে দামি শাল, পায়ে শির তোলা লখনৌ রীতির জুতো। রাজা রামমোহন রায়ের সঙ্গে তফাৎটা এখানেই, রাজা রামমোহন রায়ের পায়ে ইংরেজি ঘরানার জুতো আর দ্বারকানাথের পায়ে লখনৌ রীতির জুতো। সূক্ষ্মাতি সূক্ষ্ম সূচিকর্মযুক্ত বুক বন্ধ জামার উপর ড্রেসিং গাউনের মতো আচকান, মাথায় পাগড়ি পরিহিত দ্বারকানাথের এই ছবিটি তো আমাদের কাছে পরিচিত। আরেকটি ছবিও তার খুব পরিচিত। রামমোহন ও দ্বারকানাথ এদের স্ববেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কি ছিল জানেন?
যত্নে লালিত তাদের গোঁফ। দেবেন্দ্রনাথ ঠাকুরের পোশাকে এদের দুজনেরই প্রভাব ভীষণভাবে স্পষ্ট। তবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সবচাইতে স্টাইলিশ পুরুষ ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তাঁর পোশাকটিও দরবারি ঘরানার। আর ছিল ট্রাউজার, যা চোস্ত পাঞ্জাবি বা ঢিলা ইজার অথবা পাজামা, ও কলারবিহীন লম্বা কোট। পাঞ্জাবির সঙ্গে যার সাদৃশ্য ছিল চোখে পড়ার মতো। এই জাতীয় পোশাক তখন ধনী মাত্রই ব্যবহার করতে পছন্দ করত। তবে জ্যোতিরিন্দ্রনাথ তার উপর শান্তিপুরী সূচিকর্মে অলঙ্কৃত উড়ুনিও ব্যবহার করতেন, কখনো বা শাল বা পাতলা চাদর। ঠাকুর বাড়ির তেতালা ছাদে কাদম্বরী দেবীর উদ্যোগে যে সান্ধ্য মজলিস বসত, সেখানে ধোপদুরস্ত জ্যোতিরিন্দ্রনাথের পাতলা চাদর উড়িয়ে এসে বসে বেহালায় ছড়ি লাগানোর কথা রবি ঠাকুরের লেখা স্মৃতিকথায় আমরা পড়েছি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এও অনুভব করেছিলেন কর্মক্ষেত্রের পোশাক হিসেবে বাংলার প্রচলিত ধুতি মোটেই স্বস্তিদায়ক নয়। তখন তিনি স্বদেশী করছেন, তাই একদিকে পায়জামা স্বাচ্ছন্দ্য দেয়, তবে কিনা বিজাতীয়। স্বদেশী করব, অন্যদিকে বিজাতীয় পোশাক গায়ে চড়াবো, তা কি আর হয়? তাই ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে, এই অদ্ভুত সমস্যার সমাধানে মাঠে নেমে পড়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। নিজেই ডিজাইন করে ফেলেছিলেন একটি পোশাক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন, অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটি স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জুড়িয়া দিলেন। সোনার টুপি আর পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল, জ্যোতিদাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন। অর্থাৎ নিজের তৈরি করা পোশাক তিনি নিজেই আগে পরতেন এবং সবার সামনে দিয়ে গাড়িতে উঠতেন, বেরিয়ে পড়তেন কলকাতার রাস্তায়, তাও আবার দুপুরের ঝকঝকে আলোতে। আর দ্বারকানাথ দেবেন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মতো ফ্যাশন আইকনের ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পোশাক সচেতনতা থাকবে, সেটাই তো স্বাভাবিক। ছোটবেলা থেকে বাবার কাছে সেই শিক্ষাই পেয়েছেন এবং নিজের দাদাদের দেখেছেন যে কতটা তারা পোশাক সচেতন। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর অন দ্য এজেস অফ টাইমে লিখেছেন, তার বাবা আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সুবেশ থাকতে পছন্দ করতেন। তরুণ বয়সে বাইরে বেরোলে সব সময় ধুতি, সিল্কের কুর্তা ও সিল্কের চাদর ব্যবহার করতেন। চিরাচরিত এই বাঙালি পোশাকে তাকে ভীষণ ভালো দেখাতো। তার পোশাক, বিশেষত শাল নেবার ধরন, অনেকেই নকল করত। এমনটাই লিখেছেন কবিপুত্র রথীন্দ্রনাথ। বাইরে বেড়াতে যাওয়ার সময় ট্রাউজার্স, বোতাম লাগানো লম্বা কোট বা আচকান পরতেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঙ্গে থাকতো ছোট পাগড়ি, প্লিট দেওয়া। সেই পাগড়ির আবিষ্কর্তাকে ছিল জানেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এটিকে পিরালি পাগড়ি বলা হতো। বেশ পরের দিকে ছোট আচকান ছেড়ে জোব্বা পরতে শুরু করেন রবীন্দ্রনাথ। অনেক সময় জোড়া জোব্বাও পরতেন এবং হালকা টুপি ব্যবহার করতেন। জোব্বা রঙের ব্যাপারে রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হিজ ফেভারিট ওয়াজ স্পন উইথ আ টিঞ্জ অফ অরেঞ্জ। কবিপুত্র এও বলেছেন, রঙিন কাপড়ে বাবার কোনো বিরাগী ছিল না। তার পছন্দ ছিল ফিকে বাদামি বা কমলা রং। পরিণত বয়সে যারা বাবাকে দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে হালকা রঙের পোশাকে বাবাকে কি সুন্দর মানাতো। আর পোশাকের ব্যাপারে বিজাতিকে নকল করে নাকাল হওয়া নিয়ে নিজেই তো সরব হয়েছিলেন রবীন্দ্রনাথ। তাই কবির পোশাক ছিল একেবারেই স্বদেশী পোশাক।
বিয়ের ছবিতে তিনি আদ্যন্ত বাঙালি বরের পোশাকেই বিদ্যমান। তার নিজের লেখাতেই বলেছেন, তখন আমার বেশভূষার আবরণ ছিল বিরল। গায়ে থাকতো ধুতির সঙ্গে কেবল একটা পাতলা চাদর। তার খুঁটোয় বাঁধা ভোরবেলাকার তোলা এক মুঠো বেলফুল, পায়ে একজোড়া চটি। সেই সময় আবার কবি লম্বা চুল রাখতে শুরু করেন, তবে তা সময়ে সময়ে বদলেছে। কবি নবীনচন্দ্র সেন তাঁর আমার জীবন বইয়ে ৩৩ বছর বয়সী রবীন্দ্রনাথের চেহারা ও পোশাকের বর্ণনায় বলেছেন, কি শান্ত, কি সুন্দর, কি প্রতিভাসিত দীর্ঘাবয়ব, উজ্জ্বল গৌর বর্ণ, স্ফুটনোন্মুখ পদ্মকোরকের মতো দীর্ঘ মুখ, মস্তকের মধ্যভাগে বিভক্ত কুঞ্চিত সজ্জিত কেশ শোভা, সমুজ্জ্বল চক্ষু, সুন্দর নাসিকায় মার্জিত সুবর্ণের চশমা। মুখাবয়ব দেখিলে চিত্রিত খ্রিস্টের মুখ মনে পড়ে। পরিধানে সাদা ধুতি, সাদা রেশমি পিরান ও চাদর। জোপ্পা ছিল তার উত্তর 50-এর পোশাক। আলখাল্লা আর সঙ্গে দাড়ি কবির ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করেছিল বইকি। প্রসঙ্গত উল্লেখ্য, রবি ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবীর একটি স্মৃতিচারণা দার্জিলিং পত্র বলে প্রবন্ধে। সেখান থেকে জানা যায়, রবি ঠাকুরের পরিবার এবং স্বর্ণকুমারী দেবীর পরিবার একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। সেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য বলতে ছিলেন একমাত্র রবি ঠাকুর। তাদের দেখে আঞ্চলিক লোকজন কেউ কেউ মনে করেছিলেন রাজ পরিবারের লোক বেড়াতে এসেছে। কেন তা মনে করেছিলেন তার কারণ অনুসন্ধান করে স্বর্ণকুমারী দেবী লিখছেন, আমাদের অভিভাবকটিকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজগোজে অনেকটা রাজার মতোই তো দেখাচ্ছিল। একে সুশ্রী, সুন্দর মুখ, তাতে চুলগুলি কোকড়া কোকড়া, লম্বা লম্বা, তার উপর হিন্দুস্তানি পাগড়ি। রাজা মনে করা কিছুই আশ্চর্য ছিল না যে। গায়ে জোব্বা এবং সঙ্গে দাড়ি। কবির এই নতুন স্টাইল স্টেটমেন্ট তার ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করেছিল। চলুন শুনে নি 1924 সালের একটি ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর তখন দক্ষিণ আমেরিকায় লম্বা লম্বা সব ট্যুর করে বেড়াচ্ছেন। হঠাৎ নতুন পোশাকের দরকার হয়ে পড়ে কবির। সান ইসিদ্রোয়ে কবিকে একটি জোব্বা তৈরি করিয়ে দেওয়ার জন্যে ভিক্টোরিয়া ও ক্যাম্পো নির্দিষ্ট করেন ফ্রান্সের নামজাদা ব্র্যান্ড প্যাকুইনকে। পশমের জোব্বাটি কবিকে দারুণ মানিয়েও যায়। সেটি ভারী পছন্দ হয় কবির। জোব্বাটির ফিটিংস নিশ্চিত করতে এসেছিলেন সেই ব্র্যান্ডের বুয়েনস আইরেস শাখার নেত্রী অ্যালিস স্বয়ং। অ্যালিসের ব্যাপারে ও ক্যাম্পো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছিল জানেন? অ্যালিস চাইছেন আপনার পোশাক ঠিক করে দিতে। তাছাড়া উনি ক্যাথলিকদের অর্থাৎ খ্রিশ্চান ক্যাথলিকদের কোনো কোনো পবিত্র মূর্তির সঙ্গে আপনার চেহারার সাদৃশ্য দেখতে পাচ্ছেন। এক রাস মুগ্ধতা নিয়ে অ্যালিস রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের কাছে বসে অনেকগুলো সেফটি পিন ঠোঁটে চেপে ধরে কবির জোব্বার পাড় ঠিকঠাক করে দিতে থাকেন। যাবার আগে তিনি ও ক্যাম্পোকে জানান, কি সুন্দর, ভাগ্যিস কাছ থেকে দেখতে চেয়েছিলেন কবিকে। এবার আসি 1926 সালের একটি ঘটনায়। ইউরোপের 12-13টি দেশে ট্যুর নিয়ে রবীন্দ্রনাথ তখন ভীষণ ব্যস্ত। বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়া চলছেই। জোব্বা পরিহিত কবিকে প্রফেট মনে করে তার কথা শোনা, তার জোব্বা স্পর্শ করবার অভিপ্রায়ে ইউরোপ যে জনপ্লাবন তখন দেখেছিল তা এক কথায় নজিরবিহীন। রথীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনায় জোব্বা পরিহিত কবি প্রফেটে পরিণত হয়েছিলেন। জোব্বা হয়ে উঠেছিল গডস রোব। সেই প্রফেটের কবিপুত্রের ভাষায় দর্শন পেতে প্রতিটি স্টেশনে
উপচে পড়েছিল জনস্রোত। পশ্চিমের মানুষও যে এহেন আবেগে ভেসে যেতে পারে তা চাক্ষুষ করে অবাকই হয়েছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। রানীচন্দ্র লিখছেন, উপাসনা মন্দিরে প্রার্থনা বা উৎসব অনুষ্ঠানের জন্যে রবি ঠাকুর গরদের ধুতি পাঞ্জাবি পরতেন। পাজামা বা সিল্কের লুঙ্গি ব্যবহার করতেন বাইরে কোথাও গেলে, নয়তো সদা সর্বদা মোটা দুসুতোর লুঙ্গি আর ঢিলে হাতার পাঞ্জাবি পরতেন। কখনো থাকতো তা গেরুয়া রঙের, কখনো সাদা ধবধবে। তার উপর পরতেন লম্বা জোব্বা। বাইরে বের হবার কালে দুটো জোব্বা লাগাতেন, ভিতরে জোব্বা বুক ঢাকা, পুরাতন কুর্তার বুকের উপর আড়াআড়ি করে কোমরে বোতাম আটা, আর উপরে জোব্বাটি গলা হতে পা পর্যন্ত সামনের দিকে সবটাই খোলা, যেন গায়ে আলগা হয়ে ঝুলতে থাকতো জোব্বাটা। নানা রঙের জোব্বা ছিল গুরুদেবের, কালো, ঘন নীল, খয়েরি, বাদামি, কমলা, গেরুয়া, বাসন্তী, মেঘছাই, সিল্কের বা সুতির। যখন যেটা পরতেন মনে হতো এইটি যেন বেশি মানালো তাকে। দিনে দিনে মাসে মাসে রং বদলে বদলে সাজতে ভালোবাসতেন কবি। কখনো নতুন সাজে সেজে বসে আছেন হয়তো, ঘরে ঢুকে দেখেই রানীচন্দ্রের আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসতো বাহ। গুরুদেব খুশির হাসি হাসতেন। শীত তখন সবে যাবো যাবো করছে। এক বিকেলে রানীচন্দ্র দেখেন গুরুদেব বাসন্তী রঙের জোব্বা পরে বাইরে বসে আছেন। বেলা শেষের আলো পড়ে সে রং যেন আরো উজ্জ্বল। গুরুদেবকে রানী জিজ্ঞেস করেছিলেন, এই সময়ে এই সাজে? হেসে বললেন, বসন্তের আসবার সময় হলো যে, আমি যদি তাকে ডেকে না আনি তো কে আনবে বল? তাই তো বাসন্তী রঙে সেজে বসন্তকে আহ্বান করছি। দেখলি নে, একটু আগে এক পলকের জন্য দক্ষিণ হাওয়া পরশ বুলিয়ে গেল। লিখছিলাম, উঠে জোব্বা বদলে নিলাম। টুপিরও দারুণ কালেকশন ছিল গুরুদেবের। সুতি, সিল্ক, ভেলভেট, নানা জিনিসের তৈরি টুপি ব্যবহার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজে ডিজাইন করেও নিজের জন্য টুপি বানিয়েছিলেন তিনি। আরও একটি ঘটনার কথা উল্লেখ করেছেন রানীচন্দ্র। দারুণ গ্রীষ্ম, বেলা 9টা বাজতে না বাজতেই দরজা জানলা বন্ধ করে দিয়েও স্বস্তি পায় না লোকে। হাত পাখা, ভিজে মেঝে, ঠান্ডা জল, কিছুতেই আরাম নেই তখন শান্তিনিকেতনে। দেখেছি সে উত্তপ্ত মধ্যাহ্নে চারিদিকে দরজা জানলা খোলা। গুরুদেব এক মনে লিখেই চলেছেন, গায়ে তার মোটা কাপড়ের জোব্বা। বলেছি, গরম লাগে না আপনার? হেসে বলতেন, তোমার যেমন বুদ্ধি, গরম না লাগবার জন্যেই তো মোটা জোব্বা গায়ে দিয়েছি। গরম লাগে কেন? গরম হাওয়া গায়ে এসে লাগে বলেই তো। মোটা কাপড় দিয়ে গাটা ঢেকে দাও, গরম হাওয়াটা আর গায়ে লাগবে না। কেউ গরমে উ আ করলে গুরুদেব বলতেন, এ আর কি অসহ্য ব্যাপার। বর্ষার জন্যে নির্ধারিত ছিল তার গাঢ় নীল রঙের জোব্বা। কোথাও বেড়াতে গেলে বেশ কয়েক জোড়া জোব্বা নেওয়াই হতো তার জন্য। কেননা কখন গুরুদেব কোন রঙের জোব্বা যে পরতে চাইবেন তা বলা কঠিন। রথীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই জানা যায়, পোশাক আশাকে আদব কায়দায় কারও কিঞ্চিত অগোছালো থাকা অপছন্দ করতেন গুরুদেব। তার পোশাক বিলাসিতা নিয়ে যে সমালোচনা হয় কবিতা ভালোই জানতেন। কবিপুত্র রথীন্দ্রনাথের কথায় আসলে বাবা যে খুব দামি কাপড় দিয়ে তার পোশাক বানাতেন এমনটা মোটেই নয়, বরং সাধারণ জিনিস থেকে অসাধারণ কিছু বানিয়েই আনন্দ পেতেন তিনি। তাছাড়া রবীন্দ্রনাথ তো শেষের কবিতায় অমিত রায়কে দিয়েই সব সমালোচনার উত্তর দিয়েছিলেন। অমিত রায়ের বক্তব্য কী ছিল? ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা মুখশ্রী। অমিত এও বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। তাই অমিত রায়
বা গোরা পোশাকের ব্যাপারে সততই ডিস্টিংগুইশড, সবার থেকে আলাদা, একেবারেই স্বতন্ত্র। মেয়েদের পোশাকের ব্যাপারেও অত্যন্ত সুচিন্তিত মতামত ছিল কবির। তার নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী রেশমের তৈরি কাপড় পছন্দ করতেন। রবি ঠাকুর মৈত্রেয়ী দেবীকে বলছেন, বাংলাদেশের মেয়েদের শাড়ি সর্বদাই সাদা, সাদাটাই প্রধান রং। মাঝে মাঝে যে এরা ঝকমকে রং লাগান না তা নয়, সে একটা শৌখিন বাহার, কিন্তু যে রংটা দেশের রং সে সাদা। অথচ কাথিয়াওয়াড়ে রাজপুতানার ওদিকটায় যখন ঘুরেছি, আশ্চর্য হয়ে দেখতুম সাদা কাপড় চোখেই পড়তো না, সব কড়া রং, সবুজ, লাল, হলদে, যত রকম রং সম্ভব, কিন্তু সাদা কখনো পড়তে দেখিনি। ওদের মরুভূমির দেশ কিনা, প্রকৃতিতে রং নেই, চোখ তাই রঙের জন্য তৃষিত হয়ে থাকে। রঙিন ঘাগরা, রঙিন ওড়না, আর মাথার উপর সারি সারি কলসিতে জল। তাই ভাবতুম, যেমন কণ্ঠে তৃষ্ণা মেটাবার জন্য জল নিয়ে আসে, তেমনি চোখে তৃষ্ণা মেটাবার জন্য বইয়ে দিয়েছে রঙের ঝর্ণা। কিন্তু আমাদের বাংলাদেশে প্রকৃতি যে রঙিন, তার ঘন শ্যামলের মাঝখানে সাদা রঙে কালো পাটটি যেমন মানায়, এমন আর কিচ্ছু নয়। তারপরে কবি মৈত্রেয়ী দেবীকে বলছেন, তোমরা এখন যে পোশাক পরো এ আমাদের সময়ের চাইতে ঢের ভালো। তখনকার আধুনিকারা যে পোশাক পরতেন সে এক জবরজং ব্যাপার। এখানে একটা টুকরো ঝুলছে, ওখানে একটু ফ্রিল, গাদা গাদা লেস, সে এক কিম্ভূত কিমাকার পোশাক। সমস্ত চেহারাটাই অস্বাভাবিক হয়ে উঠত। তাই নিয়ে কি দুঃখই পেয়েছি। বৌঠানদের বলতুম, তারা গ্রাহ্য মাত্র করতেন না। জ্যাঠামি করতে হবে না, তোমার এসব কথায় দরকার কি? আমি বলতুম, দরকার তো আমাদেরই, তোমাদের তো তোমরা দেখো না, আমরা দেখি। কিন্তু সেসব ঝগড়াতে কিছু মাত্র লাভ হতো না। এরপর কবি আরেকটি ঘটনার কথা উল্লেখ করছেন। মনে আছে, ওই রকম জবরজং পোশাক দেখে চোখ যখন হাঁপিয়ে উঠেছে, তখন একদিন শিয়ালদা স্টেশনে দেখি সাদা রঙের কালো পেরে শাড়ি পরে একটি মেয়ে চলেছে। মুখের চারিদিকে কালো পাড় ফ্রেম করে আছে, সাদা করে পরা শাড়ি। দেখলেই মনে হলো এ কত ভালো, কত ভালো, কিন্তু বোঝাবো কাকে? তখন আমি যে ছেলে মানুষ, বললেই বলবেন। তার বৌঠানরা সবসময় বলতেন, বিশেষ করে কাদম্বরী দেবী, কবির নতুন বৌঠান। কবি যখন তার পোশাক নিয়ে প্রশ্ন তুলতেন, বলতেন, তোমরা এ কী পরেছো, আমার দেখতে ভালো লাগে না। কাদম্বরী দেবী বলতেন, জ্যাঠামি করো না। রবি ঠাকুর তাঁর স্মৃতিচারণায় লিখেছেন, উমেশ ছিল চালাক লোক, প্রসঙ্গত উমেশ ছিল কাপড়ের ব্যবসায়ী। বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাঁটা কাটা নানা রঙের রেশমের ফালি জলের দরে কিনে আনতো, তার সঙ্গে নেটের টুকরো আর খোলা লেস মিলিয়ে মেয়েদের জামা বানানো হতো। কাগজের প্যাকেট খুলে সাবধানে মেলে ধরতো মেয়েদের চোখে। বলতো, এই হচ্ছে আজকের দিনের ফ্যাশন। আমি বউ ঠাকুরনকে জানিয়েছি, এর চেয়ে অনেক ভালো, অনেক ভদ্র সেকেলে সাদা কালো পেরে শাড়ি কিংবা ঢাকাই। নিশ্চয়ই ঠিক এই কারণে কবিপত্নী মৃণালিনী দেবীর পরনেও থাকতো সাদা কালো পেরে শাড়ি কিংবা জামদানি শাড়ি। বোঝাই যায় স্বামীর পছন্দকেই সম্মান দিয়েছিলেন মৃণালিনী। তাই তাঁর দুই জা জ্ঞানদানন্দিনী দেবী ও কাদম্বরী দেবীর পোশাকের সঙ্গে, শাড়ির সঙ্গে তাঁর পোশাকের বিস্তর ফারাক আমাদের চোখ এড়ায় না। এবার আসি কবির পুত্রবধূ প্রতিমা দেবীর কথায়। তিনি ছিলেন তার শ্বশুরমশাইয়ের নানা কর্মযজ্ঞের ছায়াসঙ্গী। বিশেষ করে নৃত্য বা নাচ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যত গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা, তাতে ভীষণ রকম সাহায্য করেছেন প্রতিমা দেবী। তাকে দেখা যায় বাংলার জামদানি কিংবা সাদা কালো পেরে শাড়িতেই।
অর্থাৎ তার প্রিয় বাবা মশাইয়ের পছন্দের শাড়িতেই। আর কবির স্নেহের ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানী, তাকেও তো তার প্রিয় রবি কাকার ভীষণ পছন্দের জামদানি শাড়িতেই দেখা যেত। আর কবির নারী চরিত্রেরা, চোরাইধন গল্পে সুনেত্রার পোশাক বর্ণনায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সুনেত্রা ভালোবাসে শান্তিপুরে সাদা শাড়ি কালো পাড়ওয়ালা, কিছুতেই স্বীকার করেনি খদ্দরকে। ও বলে, দিশি তাঁতির হাত, দিশি তাঁতির তাঁত, এই আমার আদরের। তারা শিল্পী, তাদেরই পছন্দের সুতো, আমার পছন্দ সমস্ত কাপড়টা নিয়ে। আসল কথা, সুনেত্রা বোঝে হালকা সাদা রঙের শাড়িতে সকল রঙেরই ইশারা খাটে সহজে। ও সেই কাপড়ে নতুনত্ব দেয় নানা অভ্যাসে, মনে হয় না সেজেছে। যখন বাইরে কোথাও যেতেন কবি, তার পারিষদেরা সব জিনিসই গুছিয়ে নিতেন। হয়তো তার মেটে সবুজ জোব্বাটাই কেউ ভুলে গিয়েছেন বাক্সে ঢোকাতে। এদিকে বিদেশ বিভুঁইয়ে কবির হঠাৎ খেয়াল হলো, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ওই সবুজ জোব্বাটাই যেন সব থেকে বেশি মানায়। কিন্তু দিন হিসেব করেই তো পোশাক আনা হয়েছে, তাতে কি, মেটে সবুজ জোব্বাটাই যে তখন অমিল, কিন্তু কবির তখনই যে সেটা পড়তে ইচ্ছে করছে। আসলে বিশ্বকবির মনের হদিশ পাওয়া কি আদৌ সম্ভব? তবে কুর্তা হোক বা জোব্বা, পোশাকের ব্যাপারে রং নিয়ে দারুণ এক্সপেরিমেন্ট করতেন রবীন্দ্রনাথ। বয়স তো হলো, গোছের দোহাই দিয়ে নিজেকে রং বৈচিত্র্যের সৌন্দর্য থেকে বঞ্চিত করেননি। রবীন্দ্র অনুরাগিনী হেমন্তবালা দেবী তাঁকে জোড়াসাঁকোর বাড়িতে লাল বেনারসি জরিদার জোব্বাতেও দেখেছেন। কবি তাকে জানিয়েছিলেন তার পোশাক নির্বাচনের ভার পুত্রবধূ প্রতিমা দেবীর উপরে। আসলে সব রং তাকে মানিয়েও যেত যে। যাত্রাপথে আনন্দ গানে শৈলজারঞ্জন মজুমদার লিখেছেন, হিন্দুস্তান ইন্স্যুরেন্সের এজেন্ট সুধাংশুবাবু গুরুদেবের গায়ের রং দেখে একবার জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, উনি দুধ দিয়ে স্নান করেন নাকি? কবি জোব্বা পরা নিয়ে একটি মজার কাহিনীর কথা বলি। শান্তিনিকেতনে একবার এক বিখ্যাত ব্যক্তি এসেছিলেন। তার সৌজন্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিরাচরি তালখাল্লা ছেড়ে গরদের ধুতি চাদর পরেছিলেন। তাকে ওই বেশে সাজতে দেখে সবারই খুব ভালো লেগেছিল। একদিন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেছিলেন, সেদিন ধুতি চাদরে আপনাকে যা সুন্দর লেগেছিল না গুরুদেব, কি বলবো। আপনি ধুতি আর চাদর পরেন না কেন? এতে আপনাকে খুব মানায়। কবি হেসে বললেন, তোমরা তো আমাকে ওই রকমই বাড়িয়ে বলো, ধুতি পরবো কি? কত ল্যাঠা, কে কোঁচায়, কে পাট করে, ওই সব দুঃখেই তো বালিশের ওয়ারগুলো পরে থাকি। বালিশের ওয়ারগুলো বলতে কবিতার জোব্বাকেই ইঙ্গিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাঁরা যখন জন্মেছিলেন, অর্থাৎ তিনি এবং তার আগে তার দাদারা, তখন ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পড়তি দশা। তাই রাজকীয় মুক্ত পাথর বসানো জুতো পরার আমল শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। ঠাকুর বাড়ির ছেলেরা তখন পরতেন ধুতির সাথে স্বদেশি জুতো। তবে কটকি জুতোর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দুর্বলতা ছিল। তাই দামোদর শেঠ কবিতায় কবি বলেছেন, আনবে কটকি জুতো। রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবির পুত্র, তার বাবার কটকি জুতোর প্রীতির একটি ঘটনার কথা বলে গেছেন পিতৃস্মৃতি গ্রন্থে। শিলাইদহে থাকার সময় একদিন কবি তার পুত্রকে নিয়ে পদ্মা বোটে চেপে ঘুরে বেড়াচ্ছেন। বোটের ধারে বসে পা দোলাচ্ছেন কবি। হঠাৎ পা থেকে কটকি জুতো খুলে পড়ে গেল জলে। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঝপাং করে ঝাঁপ দিলেন পদ্মার বুকে। বলাই বাহুল্য, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদারা সবাই কিন্তু ভীষণ
পটু এবং দক্ষ সাঁতারুও ছিলেন। সেই বিদ্যেই সেদিনকে কাজে চলে এসেছিল। পা থেকে জুতো খুলে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ঝপাং করে ঝাঁপ দেন পদ্মার জলে। অনেক দূর সাঁতার কেটে জল থেকে তুলে আনেন সেই কটকি জুতো। তবে কটকি জুতো পছন্দসই হলেও বিদেশ ভ্রমণে গেলে লম্বা জোব্বার সাথে পরতেন পা ঢাকা পামশু। এই পোশাককে কবি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছেন। একবার ইঙ্গবঙ্গ সমাজে ডিনার পার্টি, সেখানে নিমন্ত্রিত হলেন কবি। অবনীন্দ্রনাথ ঠাকুর সহ 3 ভাইপোকে নিয়ে হাজিরও হলেন। সমস্ত ড্রেস কোড ভেঙে স্রেফ ধুতি পাঞ্জাবি চাদর পরে মোজাবিহীন খালি পায়ে হাজির হয়ে সেবার এক প্রকার বোমা ফাটিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজ মহিলাদের উপস্থিতিতে দেশি সাজে যাওয়াটাই ছিল অপরাধ, এক রকমের ক্রিমিনাল অফেন্স। তাও আবার খালি পায়ে, পায়ে মোজা পর্যন্ত তার ছিল না, তার দলের কারোরই ছিল না। উপস্থিত লোকজন বেজায় চটে গিয়েছিলেন এবং সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাফল্য। তিনি তো রাগাতেই চেয়েছিলেন, তাই রবীন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির মিশনও সফল হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় এর পরেই কিন্তু বাঙালি অভিজাত সমাজে এই পোশাকের ব্যবহার আরম্ভ হয়েছিল। এমনকি বিলেত পেট্টারাও ক্রমে ধুতি পরতে শুরু করে দিয়েছিল।